আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে পর্বে আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, মানুষের চিন্তা চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা ও মস্তিষ্কের 12 জোড়া করটিক স্নায়ুর কার্যকলাপ নিয়ন্ত্রণকারী তন্ত্র সম্পর্কে শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতেছে। তাহলে এই যে চিন্তা চেতনা, এই যে জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, এগুলা আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে। মস্তিষ্কের সাথে সাথে সুষুম্নাকাণ্ড বা স্নায়ুতন্ত্র আছে, যেটা আমাদের মস্তিষ্কের পিছন থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যায়, ওইগুলোও হচ্ছে কিছুটা নিয়ন্ত্রণ করে। তাহলে মস্তিষ্কের 12 জোড়া করটিক স্নায়ু, এই যে স্নায়ু, এই সব কিছু মিলে হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। তাহলে এটা শিক্ষক একটা ক্লাসে হচ্ছে আলোচনা করতেছে। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের উদ্দীপনা সঞ্চালন কৌশল ব্যাখ্যা করলেন। উদ্দীপনা, যে কোনো উদ্দীপনা, ধরো তোমার পায়ে মশা কামড় দিল, ওই উদ্দীপনাটা তোমার মানে একদম সুষুম্না কাণ্ড পর্যন্ত এসে, মানে ব্রেনের খুব কাছাকাছি পর্যন্ত এসে ওখান থেকে আবার একটা সিদ্ধান্ত পৌঁছায় যে হ্যাঁ, হাত তুমি ওই জায়গাটায় বাড়ি দাও, যে মশাটাকে মেরে ফেলো। এরকম একটা উদ্দীপনা সঞ্চালনের যে কৌশলটা, এটাকে আমরা বলি প্রতিবর্তী ক্রিয়া। এটা ছোটবেলাও তোমরা পড়ছো যে সুই সুতার কাজ করতেছো, ধরো সুই যদি হাতে বিঁধে যায়, সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি হাতটা সরায় ফেলাই না, এই কাজটাই হচ্ছে তোমার প্রতিবর্তী ক্রিয়া, যেখানে কি হয়, উদ্দীপনা সঞ্চালিত হবে। এই কৌশলটা ব্যাখ্যা করতে বলছে। এবার দেখো ক নাম্বারে কি বলছে, অন্ত অঙ্গ সংস্থান বলতে কি বুঝো। এটা কিন্তু দশম অধ্যায়ের প্রশ্ন না, উদ্দীপকটা দশম অধ্যায়ের, কিন্তু দেখো ক আর খ নাম্বার কিন্তু বাইরের চ্যাপ্টার থেকে দিচ্ছে। এই যে প্রথম অধ্যায়ের প্রশ্ন ক নাম্বারটা, খ হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন, তাহলে কোনো অধ্যায় কিন্তু স্কিপ করা যাবে না। এরকম সমন্বিত যে প্রশ্নগুলো আছে ওই জায়গায় যায় হচ্ছে ধরা খাবা। যে তুমি যদি মনে করো যে হ্যাঁ উদ্দীপকটা পড়ে মনে করলা দশম অধ্যায়, হ্যাঁ দশম অধ্যায় তো আমি খুব ভালো পারি, তারপরে ক খ দিতে যায় দেখলাম ওমা প্রথম অধ্যায় তো আমি স্কিপ করে আসছি, ওইটাকে তো আমি লেস ইম্পর্টেন্ট ভাবতাম, যারা এইখানে এসে হচ্ছে ধরা খেয়ে যাবে। তাহলে কোনো অধ্যায় স্কিপ করা যাবে না। অন্ত অঙ্গ সংস্থান, এটা হচ্ছে আমাদের জীববিজ্ঞানকে আমরা দুইটা শাখায় ভাগ করছিলাম, একটা ভৌত আর একটা ফলিত। এই যে ভৌত জীববিজ্ঞান, ওইখানে আমরা আবার 11টা পয়েন্ট পড়ছিলাম, যেখানে একটা ছিল হচ্ছে তোমার অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। এই যে অঙ্গ সংস্থান বিদ্যা বা অঙ্গ সংস্থান, ওইটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান আর একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান। বহি বলতে বাহিরে, বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা, আর অন্ত বলতে ভেতরে, ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা। তাহলে এইখানে এই কথাটাই বলছে যে জীবদেহের ভেতরে অঙ্গগুলোর সমন্বয়ে, জীবদেহের ভেতরের যে অঙ্গগুলো, ওগুলোর সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকে অন্ত অঙ্গ সংস্থান বলে। তার মানে জীববিজ্ঞানের যে শাখায় অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয় ওইটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা। অ্যামিবাকে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় কেন? কারণ অ্যামিবার বৈশিষ্ট্যগুলা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার মতো। দেখো প্রোটিস্টা রাজ্যে যে জীব থাকে তাদের হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত থাকে, তার মানে ওরা হচ্ছে ইউক্যারিওটিক জীব। দেখো অ্যামিবাও কিন্তু ইউক্যারিওটিক জীব, তাহলে ওকে আমরা প্রোটিস্টার ভিতর রাখলাম। ওদের ডিএনএ আর আরএনএ থাকে, মানে প্রোটিস্টা রাজ্যের জীবদের। অ্যামিবারও ডিএনএ আরএনএ থাকে, তাহলে আমরা অ্যামিবাকে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারি। তারপরে প্রোটিস্টা রাজ্যের জীবদের যৌন অযৌন দুই ধরনের প্রজনন দেখা যায়, অ্যামিবার ক্ষেত্রেও এই দুই ধরনের প্রজনন দেখা যায়। তাহলে এই যে মিলগুলা, প্রোটিস্টা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলা, ওগুলা অ্যামিবার ভিতরেও আছে, এজন্য আমরা অ্যামিবাকে প্রোটিস্টা রাজ্যের ভেতরে অন্তর্ভুক্ত করলাম। কি বলছে দেখো তো, ওরা হচ্ছে এককোষী ইউক্যারিওটিক জীব। সুপার কিংডম হচ্ছে আমাদের দুইটা, একটা ইউক্যারিওটা আর একটা প্রোক্যারিওটা, অথবা জীবও হচ্ছে দুইটা, ইউক্যারিওটিক জীব আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক জীব। এই যে প্রোক্যারিওটিক এই যে জীবগুলা, এই জীবগুলোর নিউক্লিয়াস পরফালাতে প্রোক্যারিওটিক, পরফালাতে প্রতিবন্ধী মার্কা। ওদের নিউক্লিয়াস থাকবে প্রতিবন্ধী মার্কা, ওদের নিউক্লিয়াসে কোনো মেমব্রেন থাকবে না। এই যে নিউক্লিয়ার মেমব্রেনগুলো থাকে না, মাঝখানে ঘন কালো যে বস্তুটা ওলাসটাও থাকে না, ক্রোমাটিন তন্তু আর শুধু প্লাজমগুলা থাকে। তাহলে যদি মেমব্রেন না থাকে, যে নিউক্লিয় বস্তুগুলো ওগুলা সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে, নিউক্লিওলাস থাকলো না, তাহলে কি জিনিসটা থাকলো এই জায়গা থেকে? শুধু দেখো তো, শুধু এরকম সুতার মতো অংশ থাকলো আর হচ্ছে এই ধাত্রগুলা থাকতেছে, প্রতিবন্ধীর মতো জিনিসপাতি। তাহলে পরফলাতে প্রোক্যারিওটা, পরফলাতে প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস। কিন্তু এই যে অ্যামিবাটা, ওর কিন্তু নিউক্লিয়াস আবার সুন্দর, মানে সুগঠিত, যার জন্য আমরা ওকে ইউক্যারিওটিক জীব বলবো বা ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত করব।
যাদের ভিতরে নিউক্লিয়াস এবং ক্রোমাটিন বস্তু ডিএনএ আরএনএ উপস্থিত থাকে, তাই অ্যামিবাকে আমরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করলাম। আরও কিছু বৈশিষ্ট্য কি কি আছে, অ্যামিবা এককোষী হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। তারপরে সুগঠিত নিউক্লিয়াস আছে। ক্রোমাটিন বস্তু নিউক্লিয় পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ওই যে পারফেক্ট নিউক্লিয়াস হওয়ার জন্য কি লাগবে, মেমব্রেন লাগবে। মেমব্রেন থাকলেই তো সব কিছুকে এভাবে আবৃত করে রাখবে, পরিবৃত্ত করে থাকে। তারপরে হচ্ছে তোমার ডিএনএ আরএনএ এবং প্রোটিন সহ সকল ধরনের অঙ্গাণু থাকে কোষের ভিতরে। ডিএনএ আরএনএ মানে নিউক্লিয়াসের ভিতরে থাকবে। তারপরে তোমার সব ধরনের অঙ্গাণু, সেই অঙ্গাণুগুলোও হচ্ছে সব থাকতেছে। খাদ্য গ্রহণ ওরা শোষণ পদ্ধতিতে করে অথবা ফটোসিনথেসিসও ঘটায়, মানে মাঝে মাঝে, সব সময় না। তাছাড়া মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন সম্পন্ন করে। আর ওদের একটা যৌন প্রজনন পদ্ধতি আছে, ওইটার নাম হচ্ছে কনজুগেশন। কনজুগেশন হচ্ছে এরকম একটা পদ্ধতি যে পদ্ধতিতে তোমার দুইটা গ্যামেট থাকবে। গ্যামেট দুইটা গাঠনিকভাবে একই কিন্তু জৈবনিকভাবে ভিন্ন। এরকম দুইটা গ্যামেট যদি মিলিত হয়, ওই মিলনের ফলে যে প্রজনন সম্পন্ন হবে ওইটাকে আমরা বলবো কনজুগেশন, যেটা হচ্ছে একটা যৌন প্রজনন পদ্ধতি, কারণ গ্যামেট মিলিত হচ্ছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো অ্যামিবার ভিতরে আছে, এই বৈশিষ্ট্যগুলাই আমরা প্রোটিস্টার ক্ষেত্রেও দেখতে পাই। মানে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত ওগুলো সব অ্যামিবার ভিতরে আছে, যার জন্য আমরা ওই অ্যামিবাকে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করলাম। এরপরে উদ্দীপকের কার্যাবলী নিয়ন্ত্রণকারী একক। উদ্দীপকের কাজগুলা কি, আমাদের চিন্তা চেতনা, তারপরে হচ্ছে তোমার স্মৃতি, ইচ্ছা, এইগুলা, এই যে কাজগুলা, স্নায়ুতন্ত্রের যে কাজ, স্নায়ুতন্ত্রের একক আমরা জানি। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্রের একক নিউরন। এই নিউরনের গঠন চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে। গঠন যখন বলে দিবে, ওরা যদি এখানে চিত্র ওয়ার্ডটা নাও দিত, তবু আমরা গঠন যখন বলে দিবে তখন তুমি বুঝে নিবা যে চিত্র আঁকা এখানে ফরজ, তোমার কাছে চিত্রই চাওয়া হয়েছে। তাহলে চলো আমরা এবার স্নায়ুতন্ত্রের যে একক নিউরন, নিউরনের গঠনটা আঁকি। এটার গঠনটা খুবই সহজ, চিত্রটা খুবই সহজ। দেখো আমি কিভাবে আঁকতেছি। একটা তারার মতো অংশ দিবা, তারার মতো একটা অংশ, গোলাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, বহুভুজাকার হইতে পারে, যেরকমই হোক এরকম একটা অংশ আমি আঁকলাম তারার মতো। এর ভিতরে একটা নিউক্লিয়াস আছে, এটাকে আমরা বলবো হচ্ছে কোষ দেহ। কোষ দেহ তার মানে এটা একটা কোষ। কোষের ভিতর যদি নিউক্লিয়াস থাকে তাহলে অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকতে কি সমস্যা? এখানে ভিতর গোলগি বডিও থাকে, মাইটোকন্ড্রিয়াও থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোপ্লাজমের সব ধরনের অঙ্গাণু এখানে ভিতরে আছে। এটা হচ্ছে কোষ দেহ। এরপরে কোষ দেহের চারপাশ থেকে তোমার এরকম কিছু ছোট ছোট প্রলম্বিত অংশ বের হয়। দেখো ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ বের হইল, এগুলোকে আমরা বলবো হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইট। এরপরে একটা প্রলম্বিত অংশ থাকে যেটা খুবই বড়, এই যে এটা হচ্ছে খুবই বিস্তৃত বা লম্বা একটা প্রলম্বিত অংশ, এটাকে বলবো হচ্ছে অ্যাক্সন। এই যে লম্বা প্রলম্বিত অংশ এটা শুধু একটাই থাকে, আর ডেনড্রন যেগুলা এগুলো অনেকগুলা থাকে। দেখো এরকম ডেনড্রন অনেকগুলা থাকতে পারে। তাহলে এই ডেনড্রন অসংখ্য আর একাধিক আর ছোট ছোট। আর কি হবে, অ্যাক্সন যেটা এটা শুধু একটাই থাকবে আর এটা সবচেয়ে প্রলম্বিত হবে। অ্যাক্সনের উপরে এখানে একটা পাতলা আবরণ থাকে, এই যে অ্যাক্সনটা এটার উপরে একটা পাতলা আবরণ আছে, এই আবরণটাকে আমি বলবো হচ্ছে এক্সোলেমা আবরণী। অ্যাক্সনের উপরে যে আবরণ এটাকে বলবো এক্সোলেমা আবরণী। এই এক্সোলেমা আবরণের উপরে আবার কিছু আবরণ জমা হবে, মায়োলিন জমা হচ্ছে। এই যে মায়োলিন সিথগুলা এগুলা জমা হয়ে হয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করলো। এরপরে মায়োলিনের উপরে আবার একটা আবরণ আছে, মায়োলিনের উপরে আবার একটা আবরণ আছে, এই আবরণটাকে বলবো হচ্ছে নিউরিলেমা আবরণী। মায়োলিনের উপরে থাকা আবরণকে বলবো নিউরিলেমা আবরণী। কোথায় আছে দেখো তো, এই যে এই জায়গাটায়, এই যে মায়োলিনগুলার উপরে এই যে এইখানটায় এরকম একটা আবরণ আছে, এগুলাকে বলবো নিউরিলেমা আবরণ। এবার দেখো তো কিছু কিছু জায়গায় এই মায়োলিনটা জমা হয় নাই, দেখো তো ফাঁকা, এই দেখো তো ফাঁকা, দেখতে পাচ্ছ? এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলবো হচ্ছে রেনভিয়ারের পর্ব। এবার অ্যাক্সনটা এই জায়গাটায় কিছু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাবে, শিকড়ের মতো অংশে বিভক্ত হয়ে গেল, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন প্রান্ত বা অ্যাক্সন টার্মিনাল। এবার এই যে জিনিসপাতিগুলা এগুলাই চলো হচ্ছে আমরা এই জায়গায় আমরা এটাকে এখন চিহ্নিত করব। কেমন, এই নিউরনটাকে আমরা চলো এখন চিহ্নিত করি। সবার প্রথমে আমি এই যে ছোট ছোট প্রলম্বিত অংশ এগুলাকে কি বলছিলাম, ডেনড্রাইট বলছিলাম, ডেনড্রাইট। এই দেখো ডেনড্রাইট,
এরপরে এইটাকে কি বলছিলাম, কোষ দেহ বলছিলাম, কোষ দেহ। এরপরে ভিতরে এটা কি আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এরপরে এই যে উপরে জমা হইলো এটারে কি বলছি, মায়োলিন বলছি না, মায়োলিন সিথ, মায়োলিন সিথ জমা হইলো। এই মায়োলিনের উপরে যে আবরণটা, এই যে টিয়া কালার দিয়ে যেটা আমি আঁকলাম, এটাকে কি বলবো, নিউরিলেমা আবরণ বলবো, নিউরিলেমা, নিউরিলেমা আবরণ। এটা হচ্ছে মায়োলিনের উপরে আবরণ। এরপরে এই যে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাকে কি বলবো, রেনভিয়ারের পর্ব বলবো, রেনভিয়ারের, রেনভিয়ারের পর্ব। তারপরে এই যে ফাঁকা জায়গাটা ভিতরে কি গেছে, এক্সন গেছে না, এক্সনের বাইরের আবরণকে আমি কি বলতেছিলাম, এটারে বলতেছিলাম হচ্ছে এক্সোলেমা, এক্সোলেমা, এক্সোলেমা আবরণ। এই সব কিছু, এই যে এই সব কিছু কোথায় আছে, এই এই প্রলম্বিত অংশটার ভিতরে আছে না, এটাকে আমরা বলবো হচ্ছে এক্সন। এই পুরো প্রলম্বিত অংশটাকে বলবো হচ্ছে এক্সন। আর এইগুলারে কি বলবো, এক্সন প্রান্ত, এক্সন প্রান্ত বা টার্মিনাল। এখন দেখো চিহ্নিতকরণ কিন্তু সবগুলা হাতের ডান পাশে করবা, এই যে হাতের ডান পাশে সব সিরিয়ালে চিহ্নিতকরণগুলো করবা। বইয়ের ভিতরে আমি অনেক জায়গায় দেখছি এরকম, এখানে এটা চিহ্নিত করছে, এদিক থেকে এটা চিহ্নিত করছে, এদিক থেকে এটা। এটা কখনোই সঠিক প্রসেস না। এইভাবে করে চিহ্নিতকরণ করলে টিচার রাগ হয়ে যাবে বা নাম্বার দিতে যাবে না, মানে সুন্দর লাগবে না জিনিসটা। সঠিক প্রসেস হচ্ছে তোমার সবগুলো হাতের ডান পাশে এরকম সিরিয়ালে লেখা। তাহলে আমি লিখলাম, সুন্দর করে একটা চিত্র আঁকলাম, হ্যাঁ সুন্দরই তো হয়েছে। তারপরে এর যদি তুমি নিচে নাম না লিখো, নাম না লিখে পুরাটা জিরো, তাহলে আমি এটা কি আঁকলাম, একটা নিউরন আঁকলাম, তাই না, একটি নিউরন, যেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের একক, স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন, যেটা চিত্র আমাদেরকে উদ্দীপকে আঁকতে বলছে, আমরা আঁকলাম। এখন কিছু কিছু টিচার দেখবা শুধু চিত্রতে খুশি হয় না বা ওনাদেরকে স্যাটিসফাই করা যায় না। এখন তোমার বোর্ডের খাতা কিরকম টিচারের কাছে যাবে তুমি তো বলতে পারতেছো না। হয়তো এরকম কোনো টিচারের কাছে গেল যে হচ্ছে শুধু চিত্র দেখে খুশি হইলো না, তোমার বর্ণনাও দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা বর্ণনায় কি কি লিখবো দেখো তো, কোষ দেহ, কোষ দেহকে যদি আমি ভাগ করি, প্রলম্বিত অংশে ভাগ করতে পারি, সরি এই জায়গাটা আমি নিউরন লিখি, দাঁড়াও, নিউরনকে যদি আমরা ভাগ করি দুইটা ভাগে ভাগ করতে পারি। দেখো নিউরন, হ্যাঁ নিউরনটাকে প্রলম্বিত অংশে ভাগ করতে পারি, প্রলম্বিত অংশ, আর একটা হচ্ছে তোমার কোষ দেহ। এই প্রলম্বিত অংশের ভিতরে আবার কি কি আছে, ডেনড্রন আছে, ডেনড্রন, আর আছে এক্সন। এক্সনের বাইরের আবরণকে এক্সোলেমা বলবো। এক্সনকে আবার, এক্সনের উপরে আবার কতগুলো আবরণ তৈরি হয়, সেটা কি, মায়োলিন সিথ জমা হয়, তারপর মায়োলিন সিথের উপরে হচ্ছে তোমার নিউরিলেমা আবরণ তৈরি হয়। এরকমভাবে আমরা মানে বর্ণনাটা লিখে যাব। এরকম ফ্লো চার্ট আঁকবা না, ফ্লো চার্ট হচ্ছে আমি বোঝানোর জন্য বলতেছি। ডেনড্রন অসংখ্য থাকতে পারে, অসংখ্য, কিন্তু এক্সন কয়টা থাকবে, এক্সন থাকবে শুধু একটা। ডেনড্রন হবে ছোট, ডেনড্রন থাকবে ছোট ছোট, আর এক্সন হবে লম্বা, অনেক বেশি লম্বা। তাহলে এই যে কথাবার্তাগুলা, আবার কোনটার উপরে কোন আবরণীটা আছে, এরকম কথাবার্তা বলে বলে আমি যে চিত্রটা আঁকলাম ওই কথাবার্তাগুলোই হচ্ছে বর্ণনার ভিতর লিখবা। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে চাই, এইখানে আমি কি কি বললাম, কোষীয় অঙ্গাণুগুলার নাম বললাম, ওই সব কিছু থাকতেছে, কিন্তু 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 একটা অঙ্গাণু থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল। এটা হচ্ছে নিউরনে থাকে না, নিউরনের সেন্ট্রিওল থাকে না, যার জন্য নিউরন কখনো বিভাজিত হইতে পারে না। এই ইনফরমেশনটা মাথায় গেঁথে রাখো, নিউরন কখনো বিভাজিত হইতে পারে না। কেন? কারণ ওই নিউরনের কোষ দেহের ভিতরে, প্রাণীকোষে আমরা জানি কোষ বিভাজনের জন্য সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম দরকার, যেটা প্রাণীকোষ হওয়া সত্ত্বেও এই নিউরনের ভিতর নেই, যার জন্য নিউরন কখনো বিভাজিত হইতে পারে না, কারণ ওর ভিতরে সক্রিয় কোনো সেন্ট্রিওল নাই, সক্রিয় সেন্ট্রিওল নেই, সক্রিয় সেন্ট্রিওল থাকে না। এই ইনফরমেশনটা অবশ্যই অবশ্যই মনে রাখা লাগবে। তাহলে চিত্রটা সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকার পরে, ডান দিকে চিহ্নিতকরণ করার পরে, এই যে মুখে যে কথাবার্তাগুলো বললাম এগুলো লিখে দিতে পারবা না, সহজ কিন্তু। তাহলে আমাদের গ নাম্বার হয়ে গেছে, গ নাম্বার শেষ। এরপরে শিক্ষকের কথা শিক্ষার্থীদের মাঝে কিভাবে সঞ্চালিত হয়, বাতাসে, তরঙ্গের মাধ্যমে, বায়োলজিতে ফিজিক্স কেন? আসলে এই জায়গায় প্রশ্নটা হচ্ছে কথাটা একটু সুন্দর হয় না, মানে ওরা ঠিক করে বুঝায় বলতে পারে নাই। শিক্ষক শিক্ষার্থীদের ভিতরে
কি নিয়ে আলোচনা করতেছিল? ওই যে স্নায়ুতন্ত্র নিয়ে, তাই না? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কিভাবে উদ্দীপনা পরিবাহিত হয়, এই কথাবার্তাগুলা। এখন এইখানে বলছে যে সঞ্চালিত হয়, শিক্ষার্থীদের মাঝে যে আলোচনাটা করতেছিল ওইখানে এই যে লাস্টের লাইনটা দেখো, শিক্ষার্থীদের উদ্দীপনা সঞ্চালন কৌশল ব্যাখ্যা করছিল না, ওইটাই হচ্ছে বলতে চাইছে যে এই লাইনটা বর্ণনা করো, মানে এরকমই বলতে চাইছে। কিছু ওয়ার্ড মিসিং হয়তো, বোর্ড প্রশ্ন যেহেতু আমরা হচ্ছে মানে বুঝে নিব, বোর্ড প্রশ্ন তো চেঞ্জ করা যাচ্ছে না, আমরা নিজের মতো মডিফাই করতে পারি নাই, যার জন্য আমি একটু বলি যে কিছুটা এলোমেলো থাকলেও এখানে আমাদের এই লাস্টের লাইনটা হচ্ছে বুঝতে চাইছে, মানে যে উদ্দীপনা যে সঞ্চালিত হচ্ছে কিভাবে হচ্ছে, শিক্ষক যে আলোচনা করতেছে শিক্ষার্থীদের সাথে ওই জায়গাটা বর্ণনা করতে বলছে। তাহলে এইখানটাতেও আমার নিউরন কনসেপ্টটা লাগবে। এখন চলো আমি আরেকটু কথাবার্তা বলি, যেখানে এই যে দেখো নিউরনটা আমি আঁকছিলাম, ওর এই জায়গায় শাখা প্রশাখা যুক্ত যে অংশগুলো ছিল এগুলোকে আমরা কি বলছিলাম? অ্যাক্সন টার্মিনাল বা অ্যাক্সন প্রান্ত। আর উপরের দিকে কি ছিল? ছোট ছোট প্রলম্বিত অংশ ছিল যেগুলোকে আমরা ডেনড্রাইট বলছিলাম। এখন এই যে একটা নিউরন, এরকম নিউরন আমাদের বডিতে অসংখ্য আছে, পুরো জালের মতো ছড়ানো অবস্থায় আছে। তাহলে এই একটা নিউরন দিয়ে তো হবে না, আমাদের দেহে তো অনেকগুলো নিউরন আছে। তাহলে আমি এখান দিয়ে আরেকটা নিউরন আঁকি, যার এখানে হচ্ছে তোমার ডেনড্রাইট, তারপরে নিউক্লিয়াস, মায়োলিন সিথ জমা হইলো, তারপরে এখানে আবার হচ্ছে তোমার অ্যাক্সন প্রান্তগুলা। এরপরে আরেকটা নিউরন আঁকি যেটা হচ্ছে ওর শেষে অবস্থান করতেছে, ডেনড্রাইট, তারপরে প্রলম্বিত অংশ মায়োলিন সিথ জমা হইলো, এরপরে এখানে কি আছে? টার্মিনাল বা অ্যাক্সন প্রান্ত। তাহলে এরকম একটার পর একটা নিউরন এভাবে জালের মতো ছড়ানো অবস্থায় আছে আমাদের দেহে। এই জায়গাটায় দেখো, এইখানের যে অ্যাক্সন প্রান্ত আর এই দ্বিতীয় নিউরনের যে ডেনড্রাইট, ওরা খুবই কাছাকাছি এসে অবস্থান করতেছে না? দেখো খুবই কাছাকাছি, ওরা খুবই কাছাকাছি এসে অবস্থান করতেছে, যার জন্য এর ভিতর দিয়ে তোমার উদ্দীপনা পরিবহন হইতে পারবে। আমি তোমাকে একটু জুম করে দেখাই, জিনিসটা এরকম হয়। এই যে দেখো ওরা যে খুবই কাছাকাছি অবস্থান করতেছে, এই জায়গাটায় তড়িৎ কিন্তু কিছুটা ডিস্টেন্স থাকলেও প্রবাহিত হইতে পারে। তাহলে এই জায়গায় এই যে সংযোগটা মানে একদম পুরোপুরি সংযুক্ত হয়ে যায় না, পুরোপুরি সংযুক্ত হয় না, কিছুটা স্পেস থাকে, এর ভিতর দিয়ে হচ্ছে উদ্দীপনা যাইতে পারবে। এই যে একটা নিউরনের ডেনড্রাইট আর একটা নিউরনের অ্যাক্সন প্রান্ত, এই দুইটা যে কাছাকাছি অবস্থান করতেছে এটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস, এটাকে বলবো হচ্ছে সিন্যাপস। সিন্যাপসের মাধ্যমে তোমার উদ্দীপনা পরিবাহিত হবে। তাহলে এখন ধরো যে তোমার পায়ে একটা মশা কামড়াচ্ছে, তুমি টিভি দেখতেছো, তুমি তাকাইলাও না যে এই জায়গায় মশা আছে নাকি কি আছে, তুমি তবুও বুঝে ফেললা যে মশা কামড় দিচ্ছে, তোমার হাত অটোমেটিক ওই জায়গায় যায় হচ্ছে একটা থাপ্পড় দিল মশাটাকে মেরে ফেলার জন্য। তাহলে তোমার তাকানোও লাগলো না, তাকায় দেখাও লাগলো না, আচ্ছা আচ্ছা মশা কামড় দিচ্ছে, এখন আমার কি করা লাগবে? মশাটা তো আমার রক্ত খেয়ে ফেলতেছে, আমি কি মশাটাকে মেরে ফেলবো নাকি খাইতে দিব, এরকম কিছু চিন্তা করা লাগবে না। তাৎক্ষণিক তোমার হাত ওই জায়গায় যায় একটা থাপ্পড় বসায় দিবে। তারপরে তোমার সুই খোঁচা লাগলো, মানে সুই কাজ করতেছো, ফোড়া লাগলো, সেক্ষেত্রে তুমি হাতটা খুব দ্রুত সরায় ফেলাইলা। এই কাজটা হচ্ছে নিউরনের মাধ্যমে হয়। এখন ধরো এই জায়গাটায় একটা পিন খোঁচা দিল, তখন মানে এইখানে যে নিউরনটা আছে ওইখানে যায় হচ্ছে মানে উদ্দীপনাটা পৌঁছাইলো, উদ্দীপনাটা ওখানে যে অনুভূত হইলো, এখান থেকে উদ্দীপনাটা গিয়ে গিয়ে এইখানের যে অ্যাকশন প্রান্ত আছে, এই যে অ্যাকশন প্রান্ত আছে, অ্যাকশন প্রান্ত পর্যন্ত চলে আসবে। তারপরে এই উদ্দীপনাটা পরের নিউরনকে দেওয়া লাগবে। তখন ওরা যে এই যে খুবই কাছাকাছি অবস্থান করতেছে, এখান থেকে উদ্দীপনা তোমার বিদ্যুতের মতো মানে তড়িৎ গতিতে গিয়ে এইখানে ভিতর প্রবেশ করে যাবে, মানে একটা থেকে আরেকটা চলে গেল, কিন্তু মাঝখানে কিন্তু স্পেস আছে। ওই সিন্যাপস দিয়ে এই দ্বিতীয় নিউরনে চলে আসলো, দ্বিতীয় নিউরনের ভিতর দিয়ে আবার গিয়ে ওর এই যে অ্যাকশন প্রান্তগুলাতে, এই যে অ্যাকশন প্রান্ততে চলে আসলো। আসার পরে তৃতীয় যে নিউরন, ওর যে ডেনড্রাইটগুলো আবার খুবই কাছাকাছি অবস্থান করতেছে না, এই জায়গা দিয়ে তৃতীয় নিউরনে চলে যাবে। তৃতীয় নিউরন দিয়ে এভাবে পুরো বডিতে সাই করে উদ্দীপনাটা চলে গিয়ে আমাদের সুষুম্না কাণ্ড পর্যন্ত চলে আসবে। এইখানে যখন চলে আসবে তখন এই জায়গা দিয়ে আমাদের হচ্ছে মানে নিয়ন্ত্রিত হবে কাজটা, এখান থেকে মানে মস্তিষ্ক পর্যন্তও যাওয়া লাগতেছে না, খুবই ফাস্ট হবে কাজটা। মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মস্তিষ্কের পিছন থেকে আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে কিছু স্নায়ু চলে যাচ্ছে, ওখান দিয়ে হচ্ছে তোমার আবার উদ্দীপনা বা সিদ্ধান্তটা পৌঁছাবে যে হ্যাঁ তুমি হাতটা সরায় ফেলাও। তাহলে এই যে উদ্দীপনাটা এখান থেকে আসলো, এই যে উদ্দীপনাটা এখান থেকে আসলো, এটা এখানে ভিতর দিয়ে এরকম করে ওই 3 নাম্বার নিউরন পর্যন্ত যাবে। কিভাবে যাবে? খুবই ফাস্ট হবে কাজটা।
তাহলে এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। আমাদেরকে কি বলছে উদ্দীপকে, যে প্রশ্নে কি বলছে, যে উদ্দীপনা সঞ্চালনের প্রসেসটা বর্ণনা করতে বলছে। এটাই হচ্ছে উদ্দীপনা সঞ্চালনের প্রসেস। সেক্ষেত্রে তোমরা এরকম একের অধিক নিউরন একে বর্ণনা করতে পারো, অথবা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে ওখানে বর্ণনায় লিখতে পারো। সিন্যাপসের মাধ্যমে তড়িৎ গতিতে এরকম খুব ফাস্ট কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? মস্তিষ্ক দ্বারা না, আমাদের সুষুম্নাকাণ্ড দ্বারাই হচ্ছে কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে। সুষুম্নাকাণ্ড পর্যন্ত এসে ওখান থেকে আবার উদ্দীপনার যে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অঙ্গ হচ্ছে কাজ করতেছে। এর জন্য কিন্তু আমাদের পুরো বডিতে একটা সমন্বয় তৈরি হচ্ছে। তোমার দেখো পায়ের নিচের অংশে একটা মোছা কামড় দিচ্ছে, সেটা হচ্ছে তোমার পুরো বডি, হাত গিয়ে ওই জায়গায় হচ্ছে থাপড়টা বসাচ্ছে, তাহলে পুরো বডির ভিতরে একটা সমন্বয় ধরে রাখতেছে। তারপরে এই যে কার্যাবলীগুলো বা সঞ্চালনের কাজগুলো সম্পন্ন করতেছে। এখন দেখো আমি তোমাকে শুধু চিত্রকে এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম। কেন ম্যাডাম পিডিএফ ধরে ধরে পড়াবেন না? না, পিডিএফ তো তোমার কাছে আছে, ইজি বায়োলজি বই তোমার কাছে আছে না, ওইটা পড়ে তুমি বুঝো নাই, তারপরেই তো কিওয়ার্ডটা স্ক্যান করছো, তাই না? তাহলে পিডিএফ ধরে ধরে লাইন বাই লাইন আমি পড়বো না, আমি শুধু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা। তুমি তো ভিডিও নিয়ে হচ্ছে আবার পুরো বই রিডিং আমি পড়াইলে তো হচ্ছে না। তাহলে আশা করি তোমাকে আমি এই জিনিসটা বুঝাইতে পারছি। আমি উদ্দীপকে শিক্ষার্থীদের মাঝে সঞ্চালিত মানে হচ্ছে যে উদ্দীপনা সঞ্চালনের কৌশল, এটা বর্ণনা করতে বলছে। এই কৌশলটা আমি তোমাদেরকে বললাম কিভাবে হচ্ছে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে এভাবে দ্রুত কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিশ্লেষণ করতে বলছে, এখানে কিন্তু অনেক কথা বলা লাগবে। সেক্ষেত্রে তুমি চাইলে চিত্রটা ইনক্লুড করতে পারো যদি চিত্র আঁকতে বেশি সময় না লাগে তোমার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিত্র অনেক আস্তে আস্তে আঁকতে আঁকতে অনেক সময় চলে যায়, সেক্ষেত্রে তুমি প্রশ্নের উত্তর লিখতে পারতেছো না, বসে বসে চিত্র আঁকতেছো, তাইলে তো হবে না। তাহলে এভাবে করে সুন্দর করে খাতায় রিপ্রেজেন্ট করতে পারলে হচ্ছে সুন্দর একটা স্ট্যান্ডার্ড মার্কস উঠে যাবে। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। সহজ একটা প্রশ্ন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।